হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই কমেন্ট করে যে আমাদের ফোনে যা কিছু প্রবলেম হোক, আপনি কেন সিপিইউ রিবোলিং করেন, আর কেনই বা আমাদের ফোনের প্রবলেমগুলো সলভ হয়ে যায় সিপিইউ রিবোলিং করলে। তো সেই সব কোশ্চেনে আজকে উত্তর দেবো। অনেকেই কমেন্ট করে আমার তো ক্যামেরা প্রবলেম। অ্যাকচুয়ালি আমরা দোকানদারের কাজগুলো করে থাকি। তো অনেক দোকানদার বলে, যারা সার্কিট সম্বন্ধে ততটা জ্ঞান নেই, যারা বলে যে আমার তো ক্যামেরা প্রবলেম, যেহেতু আপনি কেন ক্যামেরা না চেঞ্জ করে, ক্যামেরার কানেকশানগুলো না চেঞ্জ করে আপনি কেন ডিরেক্ট সিপিইউ চেঞ্জ করলেন, ডিরেক্ট সিপিইউতে গেলেন। অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো করি সেগুলো সব কিছু দেখানো সম্ভব হয় না, কারণ আমরা যে ক্যামেরার যে মেপি লাইন হোক বা যে পাওয়ার লাইনগুলো হোক সেগুলো অলরেডি চেক করে থাকি। তো বর্তমান যে নতুন নতুন ফোনগুলো এসছে, শাওমি, পোকো, ইয়া নতুন নতুন যে সিপিগুলো আসছে, এগুলো মেনলি সিপিইউ থেকে রিলেটেড প্রবলেমগুলো হচ্ছে, যে ক্যামেরা প্রবলেম, টাচ প্রবলেম, যা কিছু মেনলি সিপিইউ থেকে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো সেই কারণেই আমরা বরাবর কাজগুলো করে থাকি। তো আমরা জানি কোথা থেকে প্রবলেম হয়, সেই কারণে আমরা সরাসরি সিপিইউগুলো তুলে থাকি। কিন্তু সিপিইউ তোলার আগে 1 মিনিট 2 মিনিট আমরা আই স্ক্যান করে নিই, বা ক্যামেরা লাইন হোক বা যা কিছু লাইন হোক আমরা ফাইন্ড আউট আগে করে নিই, তারপরেই আমরা ফাইনালি সিপিইউতে যাই। সব কিছু দেখানো সম্ভব হয় না। যখন কাস্টমার থাকে, অনেকেই যখন অনলাইন থাকে, পাশে থাকে, যে কাজটা করে দাও, তার সত্ত্বেও তারা দেখে যে হ্যাঁ চেক করছে, 2 মিনিট 1 মিনিট চেক করার পরে সিপিইউ বলছে, 2 মিনিট 1 মিনিট চেক করার পরে বললো যে কী হলো যে সিপিইউ খুলে নিচ্ছ, সিপিইউ তুলছো, দাদা আমার সেটা চালু। সব কিছু হয়ে যায়, হওয়ার পরে যখন ফাইনাল কাস্টমারকে দেওয়া হয় বা আমাদের ওই দোকানদারগুলোকে হাতে দেওয়া হয়, তারা বললো হ্যাঁ প্রবলেম সলভ হয়ে গেল, কিন্তু কী কারণে হলো সলভটা সেটা তো বললে না, বা কেনই বা সিপিইউ রিবোলিং করলে প্রবলেমটা সলভ হলো, সেটা আজকে আপনার দেখাবো। যে কেন নতুন নতুন সেটগুলো, পোকো X2, X3, X3 প্রো, এই সেটগুলোতে মেনলি প্রধানত প্রবলেম হয়ে থাকে। টাচ স্ক্রিন কাজ করে না বা ক্যামেরা কাজ করে না, সেটগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ফের সে সিপিইউ রিবোলিং করার পরে সেটগুলো চালু হয়। ঠিক আছে, তো কী কারণে চালু হয় আজকে আমি দেখাবো। আমার কাছে যেহেতু কোনো মনিটর কোনো নেই, কোনো, বা আমি টিচার নয় যে আমি সেভাবে শেখাতে পারবো, সেভাবে বোঝাতে পারবো, তো আমি যতদূর জানি সেটা আপনাদের দেখাবো, আজকে শেয়ার করব। যে একটা মোবাইলে আজকে যেহেতু আমার কাছে একটা টাচ স্ক্রিন প্রবলেম আছে, পোকো X2, তো আজকে ওটার উপরে দেখাবো যে কেন আমাদের টাচটা বন্ধ হলো, আর কেনই বা আমাদের প্রবলেম সলভ হলো, কীভাবে সলভ হলো। ঠিক আছে, তো দেখানোর মাঝে কিছু যদি না বুঝতে পারেন আমাকে ফিরসে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে, যেমনভাবে আপনারা কমেন্ট করছেন। তার জন্য আজকে আমার এই ভিডিওটি বানানো। চলো ল্যাপটপ স্ক্রিনে চলে যাই, যেহেতু আমার কাছে বড় স্ক্রিন নেই। চলো, দেখুন আমাদের সেটটি চালু হচ্ছে। চালু হওয়ার পরে আমি প্রবলেমটি দেখাবো যে আমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা কী। ঠিক আছে, দেখুন আমাদের সেটটি চালু হয়ে গেছে। দেখুন টাচ করছে না। এতে অলরেডি নতুন ডিসপ্লে চেঞ্জ করে দেখালেও দেখবে টাচ করবে না। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি প্রবলেমটা কি আমি মাল্টিমিটারে চেক করে আপনাদের সার্কিটে গিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়াল প্রবলেমটা কী। অ্যাকচুয়ালি এটা আমি অলরেডি ফাইন্ড আউট করে রেখেছি। অ্যাকচুয়ালি এটার প্রবলেম হচ্ছে মসি লাইনটা। মসি যে আমাদের টিএসপি মসি লাইন থাকে, প্রোটোকল থাকে, টিএসপি মসি লাইনটার প্রবলেম হচ্ছে, জিআর আসছে না। এটা সিধা ডিরেক্ট সিপিইউ থেকে আসে। ঠিক আছে, এটা আমি আপনাদের মাল্টিমিটারেও চেক করে দেখাবো যে আমাদের মাল্টিমিটারে জিআর কী নিচ্ছে। আমাদের মসি লাইনে জিআর থাকে প্রায় 460 থেকে 470 আশপাশ। বোর্ড গরম ঠান্ডা থাকলে কম বেশি হবে জিআর, এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। দেখুন আমাদের মসি লাইনে আছে, মিসো লাইনে নেই। আমাদের যে এসপিআই প্রোটোকল থাকে, এসপিআই প্রোটোকলের অদ্ভুত নাম আছে মসি মিসো। ঠিক আছে, তো এখানে আমরা বোর্ডটা খুলে নিলাম। অলরেডি আমার সিপিইউ এক পাশ কাটা আছে, আর এক পাশ কাটা নেই। তো এক পাশে আমি গ্রাইন্ডিংয়ের সাহায্যে কাটবো। গ্রাইন্ডিংয়ের সাহায্যে কেটে দেখানোর পরে আমি যাব সার্কিটে। ঠিক আছে, সার্কিটে যাওয়ার আগে আমি দেখিয়ে দিলাম যে কী কন্ডিশনে কীভাবে টাচটা অফ হয় আর কীভাবে অন হয়। এখন আমাদের প্রবলেমটাকে আমি দেখিয়ে দিলাম মাল্টিমিটারের সাহায্যে। এবার আমি সার্কিটে গিয়ে দেখাবো যে
অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কী, দেখুন আমাদের 418 কাটা আছে কিন্তু তেমনভাবে কাটা নেই যতটা আমার সিপিইউ রিবোলিং করার জন্য লাগবে। তো আমার 418 আরও তো আমরা চলে এলাম হার্ডওয়্যার সলিউশনে, পোকো X2 হার্ডওয়্যার সলিউশনে আমরা চলে এলাম। এই যে দেখবো আমাদের টাচ লাইনগুলো কী কী রয়েছে, ঠিক আছে, আমাদের কী প্রোটোকল রয়েছে আর কী কী টাচ লাইনগুলো রয়েছে। দেখুন আমাদের টাচ লাইনগুলো এসপিআই প্রোটোকলে চলে। আমাদের যে প্রোটোকলটি রয়েছে পোকো X2-তে এসপিআই প্রোটোকল, ঠিক আছে। তো এসপিআই প্রোটোকলে মুসো লাইন যাতে তার ডিস্টার্ব হয়, সবথেকে বেশি ডিস্টার্ব হয় মিসো লাইন। আমাদের যে মিসো লাইন যে থাকে, প্রোটোকল লাইনগুলো থাকে, এই লাইনগুলো সবথেকে বেশি ডিস্টার্ব হয়। টিএসপি, সিএস, ক্লক, ডাটা এগুলোর থেকে সবথেকে বেশি মিস্টেক হয় মিসো লাইন, ঠিক আছে। তো আমরা আমাদের বোর্ডটা চেক করে দেখলাম যে আমাদের মসি লাইনটাই প্রবলেম হয়েছে। আমাদের মসি লাইনটা জিআর আসছে না, আমাদের যে মসি লাইন রেজিস্ট্যান্স রয়েছে এটাতে জিআর আসছে না। আমাদের মিসো হচ্ছে প্রোটোকল, এসপিআই প্রোটোকলের নাম হচ্ছে মিসো, দুটো লাইন আমাদের। এটা যেহেতু আমাদের সেটি এসপিআই প্রোটোকলে চলছে, তো টিএসপি মিসো এটা সোজা সিপিইউ থেকে এসছে। আমাদের যে লাইনটা এটা সোজা সিপিইউ থেকে এসছে, তাই আমরা সোজা সিপিইউ রিবোলিং করলে আমাদের প্রবলেমটি সলভ হবে, ঠিক আছে। তো আমি লাইনটা নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কোথা থেকে কোথায় চলেছে। হার্ডওয়্যার সলিউশনে এই কারণেই দেখাচ্ছি, সব থেকে সুযোগ হয় হার্ডওয়্যার সলিউশনে, দেখাতেও খুব ইজি হবে। দেখুন আমাদের যে টিএসপি মিসো কোথা থেকে এসছে, দেখুন টিএসপি আমাদের এই লাইনটাই প্রবলেম হয়েছে, কোনো কারণে আমাদের প্রিন্ট মিস্টেক হয়ে গেছে টিএসপি যার কারণে আমাদের জিআর আসছে না, জিআর না আসার জন্য আমাদের টাচ কাজ করছে না। প্রত্যেকটা লাইন খুব জরুরি, 4টে যে লাইন আছে আমাদের সিপিইউ থেকে প্রত্যেকটা লাইনই খুব জরুরি। তো দেখালাম যে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, মসি লাইনটাই প্রবলেম হচ্ছে, তার জন্য আমাদের টাচ কাজ করছে না। তো চলো এবার আমি সিপিইউ রিবোলিং করে দেখাবো আমাদের প্রবলেমটা সলভ হয় কি না। সব থেকে বেশি হয় মিসো। দেখুন আমরা গ্রাইন্ডিং দিয়ে কাটছি, কারণ এখান থেকে সিল কাটারে কাটলে প্রিন্ট ছিঁড়ে যাওয়ার চান্স অনেক বেশি, যেরকমটা আমার প্রথমটা হয়েছে দেখুন। তাই গ্রাইন্ডিং দিয়ে আস্তে আস্তে কাটছি, তারপর কাটা দিয়ে কাটিং করে নেব। তারপর সেম প্রসেস আমাদের 4 সাইডের গ্লু হাঁটিয়ে সিপিইউ তুলে ক্লিন করে সেম প্রসেস সেমভাবে বসানো। বাকিটা তো জানেন, তবুও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও বানানোর শর্তে আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি যে খুব ইজিলি কীভাবে একটি কাজ করা যায়। যারা সিপিইউ রিবোলিং করতে ভয় করে আমাদের সেটে রেড হয়ে যাবে, এরকম কিছু নয়। 3-4 দিন প্র্যাকটিস করলেই আপনাদের হ্যান্ড স্কিল চলে আসবে। বাকিটা আপনার উপর, আপনার কনফিডেন্ট, আপনার সব কিছু ডিপেন্ড করবে আপনার কাজের উপর ভিত্তি করে। 10 মিনিট কাজ করবেন, করার মতন করবেন, দেখবেন আপনার কাজটি সাকসেসফুল হয়ে যাবে। আমরা যেহেতু চাপে থাকি, যে কাস্টমারদের নিয়ে যেহেতু চাপে থাকি, তাই সমস্ত কিছু বোঝানো সম্ভব হয় না বা সমস্ত ভিডিও দেখানো সম্ভব হয় না। তার মাঝেও আমরা একটা দুটো করে ভিডিও বানিয়ে নিই। মাসে সপ্তাহে যখন মনে হলো একটা ভিডিও ছেড়ে দিলাম। হোয়াটসঅ্যাপে যারা কমেন্ট করে যে আমার সেটা একটু ভিডিও করে দেখাবেন, তখনই একমাত্র ছাড়া হয়। কারণ ইউটিউবে কমেন্ট করার মতন আমার কোনো সাবস্ক্রাইবার নেই যে ইউটিউবে ভিডিও দেখে কমেন্ট করবে। তাছাড়া এই লাইনে শুধুমাত্র টেকনিশিয়ান ছাড়া অন্য কারো দেখবে না, অন্য কেউ দেখবে না এই ভিডিও। তাই আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একটি বাংলাতে ভিডিও করলাম। আর যেহেতু আমি বাঙালি আর আমার কন্টেন্টও বাংলা, তাই সবাই যত দোকানদার টেকনিশিয়ান আছে সবাই বলে বাংলাতে ভিডিও বানাও, কেন হিন্দিতে বানাচ্ছ। হিন্দিতে বানানোর উদ্দেশ্য এটাই যে সবাই তো বেশিরভাগ টেকনিশিয়ানই হিন্দি বোঝে, তাই হিন্দিতে বানানো হয় ভিডিওগুলো। যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য এই ভিডিওটা বানিয়েছি, পোকো X2টা। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সঙ্গে আমি ইউটিউবেও ফরওয়ার্ড করে দেব। তো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন। আর ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো রকম উপকার হয় একটা কমেন্ট করবেন, ব্যাস এতেই আমি খুশি।
যে আমার ভিডিও বানানোটা সার্থক, আমার একটা কমেন্টই আমার ভিডিও বানানো সার্থক। একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, কারণ আমরা কাজের ফাঁকে টাইম দিয়ে ভিডিওগুলো বানাই। তো ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট করবেন, তাতে আমাদের অনেক বেশি উৎসাহিত থাকবো পরের ভিডিও বানানোর জন্য। সেম প্রসেস, সেম পাস। সবসময় গ্লু কাটিং করার সময় হিট রাখবে 270, 280। এর বেশি রাখলে সাইডের কম্পোনেন্টগুলো উঠে যাওয়ার চান্স অনেক বেশি, ক্যাপাসিটার হোক রেজিস্ট্যান্স হোক উঠে যাওয়ার চান্স অনেক বেশি। তাই যখন গ্লু কাটিং করবে তখন হিট রাখবে 260, 270। এরপরে সিপিইউ তোলার সময় হিট যেমন হয় 350, 355, এর বেশি নয়। 370, 80 দিলে সিপিইউটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। এমনটা বলছি না যে ড্যামেজ হয়ে যাবে, সম্ভাবনা থাকবে। সিপিইউ ওঠানোর সময় ধ্যান রাখবে যে কোনো মতে প্রেসার দেবে না, সে যেই ব্লেড লাগাও না কেন কোনো মতে প্রেসার দেবে না। সিপিইউ নিচে প্রেসার দিলেই আগে গ্রাউন্ডগুলো আশপাশগুলো দেখে নেবে যে গ্রাউন্ডগুলো কোনো মতে গ্রাউন্ডগুলো নরম হয়েছে কি না। গ্রাউন্ডগুলো যদি না নরম হয়ে থাকে আপনি কিন্তু প্রেসার দেবেন না, প্রেসার দিলেই সমস্যা হবে। ভালোভাবে যখন গ্রাউন্ডগুলো নরম হয়ে যাবে তখন একমাত্র সিপিইউ তুলবেন। খুব সুন্দরভাবে আমার সিপিইউটা উঠে গেল। দেখুন সিপিইউটা একটাও বল আমার মিসিং হচ্ছে না বা একটাও ফ্রেন্ড ছিঁড়ছে না, খুব সুন্দরভাবে উঠেছে। এবার সেম প্রসেস, সেম ফ্ল্যাক্স স্টাইলে, যেহেতু বোর্ড গরম আছে তো সেম ফ্ল্যাক্স স্টাইলে আগে বলগুলো ছোটো করে নিতে হবে। ছোটো করে নেওয়ার পর ডিসোল্ডার ওয়্যার মারতে হবে। ডিসোল্ডার ওয়্যার মারার পরেই এই যে সাইড দিয়ে আমি তাতালটা যে টানছি, তাতাল টানার সময় যদি কোনো কম্পোনেন্ট লাগে কম্পোনেন্ট কিন্তু উঠে চলে আসবে। এগুলো একদম এক এক করে ধ্যান রাখতে হবে, এক এক করে ধ্যান রাখতে হবে যে কোনো কম্পোনেন্ট যাতে না মিসিং হয়। একটা রেজিস্ট্যান্স উঠে গেলে আপনার সেট হ্যাং লোগোতে চলে যাবে, অথবা বুট নেবে না, অথবা লাইট আসবে না, অনেক রকম প্রবলেম আসতে পারে, ক্যামেরা আসবে না। তো কোনো কম্পোনেন্ট মিসিং যেন হয় এদিকে ধ্যান রাখতে হবে। তার প্লাস চালানোর সময় ধ্যান রাখতে হবে যাতে না আমাদের গ্রাউন্ড উঠে যায়। অ্যাকচুয়ালি পোকো X2, X3 এগুলোতে গ্রাউন্ড খুব কম ওঠে। আমার তো খুব সুন্দর বোর্ড লাগে, অনেক হার্ড লাগে। X2, X3, X3 Pro এগুলো খুব সুন্দর লাগে আমার রিবোলিং করতে, অন্যান্য সেটের থেকে বেটার লাগে। দেখুন আস্তে আস্তে আমাদের প্রসেসটি অনেকটা এগিয়ে এসছে। আমাদের বলগুলো বেশিরভাগটাই দেখা যাচ্ছে। তারপরেও আমি একটু শোল্ডার পিপিটি নিয়ে ভালো করে বলগুলোকে আরও তরতাজা করে নেব, যাতে আমাদের একটাও বল ওয়ান টাইমে যাতে আমাদের কাজগুলো হয়ে থাকে। সেকেন্ড টাইমে কোনো চান্স নেই, ওয়ান টাইমে যাতে কাজগুলো হয়ে থাকে সেই ব্যবস্থা করব। তরতাজা করে নেওয়ার পরে ফিরছে ডিসোল্ডার ওয়্যার নিয়ে দেখুন আমাদের বলটি সবগুলো বলই খুব সুন্দর হয়ে গেছে। এবার আমাদের পালা সিপিইউ। সিপিইউতে খুব কম রাং বল আছে, খুব কম বল আছে, বেশিরভাগটাই কেটে গেছে। তো হালকা করে বাস ব্লেড চালিয়ে নিলে হলো। আমি যেহেতু 007 আমার প্র্যাকটিস হয়ে আছে তাই অন্য কোনো ব্লেড লাগাচ্ছি না, ওটাতেই আমি কাজ করে নিচ্ছি। 007 ফুল প্র্যাকটিস হয়ে আছে।
এই সিপিইউ সে তার ব্রাশ চালানোর সময় খুব সাবধান থাকতে হবে। সিপিইউতে তার ব্রাশ খুব খুব সাবধান, কারণ গ্রাউন্ড উঠে যাওয়ার চান্স অনেক বেশি, বল শর্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। তাই তার ব্রাশ সিপিইউ চালানোর সময় খুব সাবধানে থাকতে হবে। আমাদের সিপিইউটি মোটামুটি ক্লিন হয়ে গেছে। এবার আমরা একে রিবোলিং করার ব্যবস্থা করব। ক্লিনিং, মেন পার্ট ক্লিনিং। যত সুন্দর ক্লিন হবে তত সুন্দর সিপিইউ আমাদের বসবে বা বল্ট সুন্দর হবে। আমাদের এইভাবে সিপিইউ বসিয়ে দিলে কিন্তু চলবে। তা সত্ত্বেও আমাকে একটা বল উঠে গেছে, সরি ওভারহিটের কারণে একটা বল উঠে গেছে। তো এটাকেই বানিয়ে দেখাবো কীভাবে বানানো যায়। পুরো সিপিইউ তোলার কোনো দরকার নেই। আরও একবার দেবো, একটু ছোট ছোট লাগছে যেহেতু, বাস। এবার দেখুন আমাদের সিপিইউটি মোটামুটি রানিং রেডি হয়ে গেছে। তো হালকা ফ্ল্যাশ দিয়ে আমি সবগুলো বলকে একদম নিচের জায়গায় রেডি করে নেব। রেডি করার এবার আমাদের ইনস্টলিংয়ের পালা। ঠিক আছে, একদম নোজ পয়েন্ট বরাবর একদম লাগাবে, একদম নোজ পয়েন্ট, একদম হিলাডোলা করবে না, একদম নোজ পয়েন্ট বরাবর বসাবে, হালকা করে হিট মারবে। এক কোণ বসে গেলে আবার পুরোটাই হিট মারবে। ঠিক আছে, নাহলে সিপিইউ কিন্তু এদিক ওদিক দোলার চান্স অনেক বেশি। ঠিক আছে, দেখো এবার দেখো আমাদের সিপিইউটি পরিপূর্ণভাবে বসে গেছে। একে এবার হালকা করে থিনা দিয়ে ক্লিন করে আমাদের প্যানেলে লাগানো হবে। তারপরে টেস্ট করা হবে কোনো শর্ট আছে কি না। তারপরেই আমাদের ব্যাটারি দিয়ে কানেকশন দিয়ে চেক করা হবে। চলো এবার ম্যান ক্যামেরায় নিয়ে যাই যে আমাদের সেটটি রান হলো কি না। মাইক্রোস্কোপ থেকে আমরা আবার মেন ক্যামেরাতে নিয়ে যাব। চলে এলাম আমরা মেন ক্যামেরাতে। সেই আকাঙ্ক্ষিত বোর্ড আমরা যে কি হবে কি না হবে। ঠিক আছে, যেহেতু আমাদের সেটটি চালু ছিল তাই 99% কনফার্ম হতে পারে যে আমাদের সেটটি চালু হবে। সচরাচর কাজগুলো করে থাকি তাই আত্মবিশ্বাস অনেক বেশি যে কাজগুলো হয়ে থাকবে। দেখুন আমাদের সেটটি কিন্তু চালু হয়ে গেছে। এখনও পরিপূর্ণভাবে চালু হয়নি, কিন্তু আশা করা যায় আমাদের সেটটি চালু হয়ে যাবে। সেকেন্ড লোগো চলে এসছে, মানে আমাদের সেটটি অলরেডি চালু হয়ে যাবে। এইবার সেই আকাঙ্ক্ষিত আমাদের সেই টাচ, দেখুন আমাদের টাচটি কিন্তু নিচ্ছে, একদম প্রপারভাবে আমাদের টাচটি নিচ্ছে, কোনো সমস্যা ছাড়াই। তো ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক ধন্যবাদ। আমাদের যে 15 জন 20 জন সবসময় ভিডিওগুলো দেখে বা 50 জন আমার ভিডিওগুলো সবসময় দেখে, তাদের অসংখ্য 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 ধন্যবাদ। যে তারা যদি একটু উপকৃত হয় আমি এতেই খুশি। আর কেউ কোনো প্রবলেম বলে কমেন্ট করতে পারো, আমার যতদূর জানা আছে আমি ততদূর আপনাদের সাহায্য করব। কারো ডায়াগ্রাম লাগতে পারে, কারোর কোনো কিছু লাগতে পারে, কারোর চার্জিং আইসি, পাওয়ার আইসি, সিপিইউ, যার যেটা লাগবে আমার যতদূর সম্ভব আমি ততদূর সাহায্য করব। এটা এমআই লক হয়ে থাকবে আশা করি, এফআরপিও হয়ে থাকবে। দেখুন এফআরপি লক হয়ে গেছে।